দেখ লাস্ট পেজ, এটা হলে শেষ হয়ে যাচ্ছে অ্যাকাউন্টেন্সি 2023, ঠিক আছে তো? 2023 অর্থাৎ আগের বছর যে পেপার এসেছিল সেই পেপারটা নিয়ে একটু ডিসকাশন করছি। তো দেখ প্রথমে কি ছিল, প্রথমে রেক্টিফিকেশনের অঙ্ক ছিল, বলছে সেলস ডেবুক ওয়াজ আন্ডার কাজ বাই রুপিস 1600, ঠিক আছে? সেলস ডেবুক ওয়াজ আন্ডার কাজ বাই রুপিস 1600। তাহলে একটা করে এন্ট্রিগুলো করি। জার্নালে দাগ কাট আগে, রেক্টিফিকেশন অঙ্ক দিয়েছে। ডেবিট ক্রেডিট, বলছে সেলস ডেবুক ওয়াজ আন্ডার কাজ, সেলস তো ক্রেডিট ব্যালেন্সটা কমে গেছে, বাড়াতে হবে, সেলকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হবে, ঠিক আছে তো? লিখবো সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। কত টাকা? 1600 টাকা। লিখলাম 1600, প্রথম জার্নাল কমপ্লিট। সেকেন্ড কি বলেছে, বলছে ₹550 পেড ফর রিপেয়ার্স, ঠিক আছে? টু আ মেশিন, মেশিনের জন্য রিপেয়ার হয়েছে, তাহলে 550 টাকা, 550 টাকা রিপেয়ার হয়েছে, তাহলে আমরা রাফ করে দেখবো অবশ্যই ডেবিট ক্রেডিট। রিপেয়ার হলে জার্নাল হয় রিপেয়ার অ্যাকাউন্ট ডেবিট 550, আর এখানে ক্যাশ অ্যাকাউন্ট 550, অরিজিনাল জার্নাল, ঠিক আছে তো? কিন্তু অ্যাকাউন্টেন্ট কি করে দিয়েছে দেখা যাক। অ্যাকাউন্টেন্ট রিপেয়ারের জায়গায় ভুল করে মেশিনারি অ্যাকাউন্টকে ডেবিট করেছে, লিখবো মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা করেছে মেশিনারি বলেছে? না, কিচ্ছু বলেনি। কত টাকা করেছে কিচ্ছু বলেনি। তাহলে কি হবে? সেম অ্যামাউন্টই করেছে, 550, 550। ক্যাশ ক্যাশ কেটে গেল, তাহলে কি করতে হবে? মেশিনারিকে মাইনাস করো, 550, আর রিপেয়ারকে প্লাস করো 550। জার্নাল হবে ডেবিট সাইডে প্লাস মানে ডেবিট, ডেবিটের মাইনাস মানে ক্রেডিট। রিপেয়ার অ্যাকাউন্ট ডেবিট টু মেশিন অ্যাকাউন্ট 550, 550। দুটো হলো। 3 নম্বর পয়েন্ট বলেছে পারচেজ ডে বুক টোটাল 3790, কিন্তু এই যখন ক্যারি ফরওয়ার্ড করে তখন 3970 করেছে। দেখাতে হবে 3790, কিন্তু আমি বেশি দেখিয়ে দিয়েছি। ডেবিট ব্যালেন্সকে বাড়িয়ে দিয়েছি, মানে ডেবিট ব্যালেন্সকে বাড়িয়ে দিয়েছি, ঠিক আছে? কি করতে হবে? কমাতে হবে। ডেবিটকে কমাতে হলে কি করতে হয়? ক্রেডিট করতে হবে, ঠিক আছে? তাহলে সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ, এই দুটোর মাইনাস কত হচ্ছে? সাসপেন্স টু পারচেজ 180। নেক্সট পয়েন্ট, লাস্ট পয়েন্ট, পেমেন্ট অফ ₹200 টু বিকাশ, বিকাশকে 200 টাকা পেমেন্ট করেছি, কিন্তু ভুল করে রেকর্ড করে দিই 2000 টাকা। তো বুঝতেই পারছিস। বিকাশ অ্যাকাউন্ট ডেবিট, আর এখানে ক্যাশ অ্যাকাউন্ট 200, 200, কিন্তু ভুল করে ওর অ্যাকাউন্টে রেকর্ড করে দেওয়া হয়েছে কত? 2000 টাকা।
ক্যাশ ক্যাশ ঠিক আছে। তাহলে কি করতে হবে? বিকাশকে 2,000 টাকা দিন, বিকাশ কি করি 1800 টাকা বেশি কমাতে হবে, তো মাইনাস বিকাশ করবো 1800। তাহলে কি হবে জানো, ডেবিট সাইড মাইনাস মানে ক্রেডিট, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু বিকাশ অ্যাকাউন্ট 1800 1800, ঠিক আছে? তাই করেছিস? 1800 1800, এরকম করে হয়ে গেল। এরকম করে কমন রিপিট অঙ্ক লাগে একবার এসেছিলাম মনে হয়। বুঝলি? এটা একটু কমপ্লিট। এরপরে দুয়ের দাগে কি বলেছিল, ক্যাপিটাল রিজার্ভের সঙ্গে রেভিনিউ রিজার্ভের পার্থক্য লেখ, ঠিক আছে? তার সঙ্গে ডেপ্রিসিয়েশন একটা অঙ্ক দিয়েছিল, কি দিয়েছিল অঙ্কটা দেখি। সুদীপ্ত পারচেস আ মেশিন অন 1120, সুদীপ্ত একটা মেশিন কিনেছে 1120-তে, ঠিক আছে? তো কত টাকা দিয়ে? 15,000 টাকা দিয়ে, ঠিক আছে। একসাথ করেছে সে আবার একটা মেশিন কিনে 5,000 টাকা দিয়ে, ঠিক আছে তো? ডেপ্রিসিয়েশন ডিমিনিশিং ব্যালেন্স মেথডে কত? 10% ডেপ্রিসিয়েশন, এবং দুটো মেশিনের উপর 10% ডেপ্রিসিয়েশন চার্জ হবে 20 আর 21 সালে মেশিনারি অ্যাকাউন্ট খুলতে পারে। সিম্পল একটা অঙ্ক দিয়েছে, একদম সিম্পল অঙ্ক। ডাইরেক্ট মেশিনারি রেজাল্ট খুলে ফেল, কোনো টাইম লাইন করার দরকার নেই, ঠিক আছে? তো ডাইরেক্ট মেশিনারি অ্যাকাউন্ট খুলে ফেল, ঝামেলা নেই, সেল নেই তো, মানে তো ঝামেলা কি লাভ। এটা কি লিখবো? মেশিনারি অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট, মেশিনারি অ্যাসেট বাড়বে ডেবিট দিকে, কমবে ক্রেডিট দিকে। এবার প্রথমে বলছি যে মেশিন কেনা হয়েছে 1/1/20-তে 15,000 টাকা দিয়ে কেনা হয়েছে, ঠিক আছে? 1/1/20-তে 15,000 টাকা দিয়ে কেনা হয়েছে, তাহলে মেশিন কিনেছে মানে মেশিনের ব্যালেন্স বাড়ছে, তো ডেবিটে লিখবো। 1/1/20-তে 15,000 টাকা দিয়ে কেনা হয়েছে, লিখবো টু ব্যাংক অ্যাকাউন্ট বলে 15,000 টাকা, হয়ে গেল। সেম মেশিন মানে আরেকটা মেশিন কেনা হয়েছে, এবার দেখি কোন বছর, ওই বছরই কেনা হয়েছে কত টাকা দিয়ে? 5,000 টাকা দিয়ে। তো কত তারিখ ছিল? 1/7/20 না? টু ব্যাংক অ্যাকাউন্ট 5,000 টাকা দিয়ে, টোটাল কত টাকার মেশিন কেনা হয়েছে? 20,000 টাকা। এবার ডেপ্রিসিয়েশন বছরের শেষ দিন চাপাই 31/12/20-তে, বাই ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন ক্রেডিট দিকে লিখলাম কেন? ডেপ্রিসিয়েশন হলে মেশিনের ব্যালেন্স কমে যায়, তাই ক্রেডিট দিকে লিখলাম। ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট কি লিখবো এখানে? দুটো মেশিন তো না, একটা M1 আর একটা M2। তাহলে M1 কত ছিল? 15,000 টাকা, তার উপর 10% কত হচ্ছে? 1,500 টাকা। আর এটা 5,000 টাকা, তার উপর 10% ও 6/12, কোনো সন্দেহ নেই এখানে, মানে 6 মাস ইউজ করেছি আমি। 5,000 10 মানে কত? 500, 500 হাফ 250, 1500 250 যোগ করে কত হলো? 1,750, ঠিক আছে? রে সুন্দরভাবে হয়ে গেল। ব্যালেন্স করবো, বাই ব্যালেন্স সিটি, ঠিক আছে? বাই ব্যালেন্স সিটি কত হবে? এই 20,000 থেকে 1,750 বাদ দিলে কত হচ্ছে? 18,250, টোটাল হয়ে গেল 20,000 টাকা। এরপর ব্যালেন্স করবো 1/1/21-এ, লেখ টু ব্যালেন্স বিডি 18,250। 21-এ কোনো মেশিন কিনিসও নি, বেচিসও নি, তো ডাইরেক্ট ডেপ্রিসিয়েশন চাপিয়ে দেবে। মেথডটার নাম কি ছিল? ডেপ্রিসিয়েশন। তাহলে এই 18,250 উপর 10% 1825 টাকা হবে, ঠিক আছে তো? লেখ 31/12/21 বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট 1825। ধর এই অঙ্কর সঙ্গে যে থিওরি ওয়ার্ড দেবে, এখানে থিওরি লিখতে টাইম লাগবে, অঙ্ক তো অনেক কম সময় লাগে। অঙ্কটা ইজিলি হয়ে গেল, ফটাফট করে হয়ে যাবে, কোনো টাইম লাগবে না। শেষ, সেই অঙ্ক শেষ কিন্তু। বাই ব্যালেন্স সিটি কর দেখি, মাইনাস করে দেখ কত বেরোচ্ছে। 12,450, শেষ, অঙ্কটা শেষ হয়ে গেল। হ্যাঁ? বুঝছিস? হুম, হয়েছে। কোন দিকে? তাহলে এই অঙ্কটা হলো, ডেপ্রিসিয়েশনটা কমপ্লিট করলাম।
ঠিক আছে, কয় নম্বরটা করবো? আচ্ছা, 3 এর দাগের অঙ্কটা করছি। ঠিক আছে তো? 3 এর দাগে কি বলেছিল? একটা বিল অফ এক্সচেঞ্জ থিওরি দিয়েছিল। বলেছিল কি? ফিচারস অফ বিল অফ এক্সচেঞ্জ। ঠিক আছে তো? ফিচারস অফ বিল অফ এক্সচেঞ্জ। এর সঙ্গে বিল অফ এক্সচেঞ্জ এর একটা অঙ্ক দিয়েছিল। সে অঙ্কটা করি। আগের বছর দিয়েছিল পরীক্ষায়, খুব সুন্দর অঙ্ক। রিবেটের অঙ্ক দিয়েছিল, রিবেট। মানে এবছর রিবেট দেবে না। এবছর দেবে নাকি? মানে এবছর তো স্কুল কোশ্চেন করবে। এই ডিসকাউন্ট, বিল ডিসকাউন্টেড দিতে পারে, বিল ডিসঅনার দিতে পারে, এই সমস্ত জিনিস দেবে। রিবেট, ডিসঅনার, তারপর ক্রেডিটার্সকে বিলটা এন্ডোর্স করেছে, এই টাইপের অঙ্কগুলি দেবে। ঠিক আছে? স্কুলে। তো বলছে 1121 অরুণ অ্যাকসেপ্টেড আ বিল অফ এক্সচেঞ্জ। অরুণ একটা বিল অ্যাকসেপ্ট করেছে, 2000 টাকার বিল অ্যাকসেপ্ট করেছে ফর 3 মান্থের বিল অ্যান্ড গেভ ইট টু তাপস। তার মানে অরুণ বিলটা তাপসকে দিয়েছে, তাপসের কাছে বিল রিসিভেবল, তো অরুণের কাছে বিল পেবেল। ডিউ টু এভেলিবিলিটি অফ ফান্ড, প্রচুর টাকা চলে এসেছে হাতে, অরুণের হাতে। অরুণ তাপসকে ডেকে নিয়ে যাবে, তাপস টাকা নিয়ে যাও এসে। 4-3-21, ডেটটা কবে? 4-3-21। তাহলে ক মাস পর টাকা নিতে বলেছে? 2 মাস পর। 3 মাসের পর টাকা পাওয়ার কথা ছিল, ও 2 মাসের মধ্যে টাকা পেয়ে গেল। তাহলে ক মাসের আগে টাকা পেয়ে গেল? 1 মাস আগে, 1 মাসের রিবেট পাবে। ঠিক আছে তো? একজন দেবে তো একজন পাবে। এই তো হয়ে গেল অঙ্ক শেষ। তো চ অঙ্কটা করি। কি করতে বলেছে? শুধু তাপসের বইতে এন্ট্রি করতে হবে। তাহলে খোঁজ তাপসটাকে, তাপসটাকে, অরুণটাকে আর তাপসটাকে। অরুণ তো ড্রয়ি আর তাপসকে ড্রয়ার। ড্রয়ারের বইতে এন্ট্রি করতে বলেছে। ব্যাস, দুটো জার্নাল হবে, দুটো জার্নাল, হ্যাঁ, দুটো জার্নাল হবে। লেখ। না, ইন দা বুকস অফ, একটা জার্নালে কি করে করবি? প্রথমে তো বিলটা রিসিভ করবে, তারপর তো পেমেন্ট রিসিভড হবে। বুঝলেন নাকি বললাম? প্রথমে তো বিলটা রিসিভড হবে, তারপর বিলটা দেবে, টাকাটা পাবে। ইন দা বুকস অফ তাপস, ব্যাকেটে ড্রয়ার, জার্নাল। তাহলে তাপস বিল পাচ্ছে কার থেকে? নাম কি ছিল? অরুণের থেকে। তাহলে লিখো বিল রিসিভেল অ্যাকাউন্ট ডেবিট টু অরুণ অ্যাকাউন্ট, ফার্স্ট জার্নাল, 2000। অ্যামাউন্ট কত ছিল? ডেট 1-1-21। কিন্তু অরুণের হাতে টাকা চলে এসছে। অরুণের হাতে টাকা চলে এসছে। আমি আবার বলছি, এই বিলের টাকাটা দেওয়ার কথা কবে ছিল? 3 মাস পর। ঠিক আছে তো? 3 মাস পর তাপস অরুণের কাছে যেত, 3 মাস পর টাকাটা 2000 টাকা তুলে নিয়ে চলে আসতো। কিন্তু অরুণের হাতে টাকা চলে এসছে, অরুণ ফোন করেছে। কাকে? তাপসকে ফোন করেছে, তাপস তোমার টাকা রেডি হয়ে তুমি এসে নিয়ে যাও। তো 3 মাস পর যে টাকাটা পাওয়ার কথা, সেই টাকাটা কবে পাচ্ছে? 2 মাস পর। মানে ক মাস আগে টাকা পেয়েছে? 1 মাস আগে। তাই 1 মাস ওকে 1 মাসের টাকা রিবেট দিতে হবে, রিবেট ছিল হবে, তাই তো? তার মানে আমি একটু যদি তোকে বলি, 2000 টাকা তো আমার পাওয়ার কথা 3 মাস পর। আমি যেহেতু 1 মাস আগে টাকা পেয়ে যাচ্ছি, তাই আমি পুরো 2000 টাকা পাবো না, কিছুটা রিবেট দিয়ে বাকি টাকাটা পাবো। ঠিক আছে তো? স্যার কত পার্সেন্ট রিবেট বলেছে কোশ্চেনে দেখ? 5%। 5% রিবেট বলেছে, বছরে 5%। তাহলে মাসে কত? 1 মাসে 1/12 করে দেখ। আচ্ছা। হ্যাঁ? কত পেয়ে দেখ? 2000 ইন্টু 5% ইন্টু 1/12। 8 টাকা। হয়ে গেল 8 টাকা। তাহলে টাকা পাবো। টাকা পাওয়ার ডেটটা কবে বলেছে দেখ? 4-3-21। 4-3-21। এলে টাকা আসলে লিখবি, জার্নাল লিখবি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। 2000 টাকা তো আসবে, 2000 থেকে 8 কম আসবে, মানে 1992 টাকা আসবে। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। তারপর লিখবি রিবেট অ্যাকাউন্ট ডেবিট। লিখবি রিবেট অ্যাকাউন্ট ডেবিট, 8 টাকা। টু
বিল রিসিভেবল অ্যাকাউন্ট শেষ। ঠিক আছে, শেষ হয়ে গেল অঙ্কটা। দুটো জার্নালে অঙ্ক শেষ। বুঝছে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 1992, লেখ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 1992, রিবেট অ্যাকাউন্ট ডেবিট 8 টাকা, রিবেট অ্যাকাউন্ট ডেবিট 8 টাকা, টু বিল রিসিভেবল অ্যাকাউন্ট 2000, টু বিল রিসিভেবল অ্যাকাউন্ট 2000। হয়ে গেল এটা। 4 থেকে থিওরি দিয়েছিল, জানিস, এটা ডিসকাশন করার দরকার নেই। ঠিক আছে তো? বলছে স্টেট দ্য 4 লিমিটেশন অফ কম্পিউটার অ্যাকাউন্টিং। কম্পিউটার অ্যাকাউন্টিং 4টি অসুবিধা লেখো। গ্রুপ ডি প্রথমেই দিয়েছে বিআরএস। ঠিক আছে তো? তো বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার ব্যাংক রিকনসিল স্টেটমেন্ট ফর সাজল অ্যান্ড কোম্পানি অ্যাজ অন 31 ডিসেম্বর 2022। ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক বলেছে। বলছে কি ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, নাকি সরি ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক দিয়েছে। তাহলে অঙ্কটা আরম্ভ কর, দাগ ঠাক কাট, তারপর পুরো কোশ্চেন পড়ে যাবে। তো বেশি ঘর কাটতে হবে না, আমি নর্মালি করছি, একটা প্লাসের ঘর একটা মাইনাসের ঘর। ঠিক আছে, একটা প্লাসের ঘর একটা মাইনাসের ঘর। কোশ্চেনে কি বলেছে? ব্যাংক ব্যালেন্স, এটা কি কি বই? বন্ধ কর শুধু। ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার কি বলেছে? ক্যাশ বুক, তাই তো? তো ক্যাশ বুক ওয়াইজ ব্যাংকে ব্যালেন্স মানে আমার ফেভারেবল ব্যালেন্স, মানে পজিটিভ ব্যালেন্স, এটাকে প্লাসের ঘরে লিখো টাকাটা। তাহলে বলেছে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক কত টাকা দেখা যায়? ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক 40,000 টাকা, লিখে দেয় 40,000 প্লাসের ঘরে। এবার কি বলেছে? চেক ড্রন 12,000 টাকা, 12,000 টাকার চেক ড্র করা হয়েছে। ঠিক আছে তো? বাট 10,000 টাকার চেক ভাঙানো হয়েছে। তার মানে ক্যাশ বুক থেকে পাসবুকে যাচ্ছি, রাফ করা শিখিয়েছিলাম, ক্যাশ বুক থেকে পাসবুকে যাচ্ছি। বলছে চেক ড্র করা হয়েছে, চেক ড্র করা হলে ক্যাশ বুকের ব্যালেন্স কমে যাবে, তার পাসবুকে তো কোনো এন্ট্রি হয়নি, পাসবুকে তো হয়নি, আমি চেক ড্র করেছি। ঠিক আছে তো? এখানে কত টাকা চেক ড্র করেছি? 12,000 টাকা চেক ড্র করেছিলাম, তার মধ্যে 10,000 টাকা চেক ভাঙানো হয়েছে। তাহলে ঝামেলা কত টাকা চেক নিয়ে? 2,000 টাকা চেক নিয়ে, মেনলি 2,000 টাকা নিয়ে ঝামেলা। তাহলে চেক কাউকে যখন ড্র করছি তখন ক্যাশ বুক থেকে ব্যাংকের ব্যালেন্স কমে যাবে, কিন্তু পাসবুক তো এখনো কমবে না, তার কারণ ও তো এখন চেকটা ব্যাংকে উপস্থাপনই করেনি, প্রেজেন্টই করেনি। তাই ক্যাশ বুকের ব্যালেন্স এখানে আর পাসবুকের ব্যালেন্স এখানে। তাহলে ক্যাশ বুক থেকে পাসবুকে কি করলে চেঞ্জ হবে? যোগ করতে হবে, অর্থাৎ যোগে লিখবো 2,000 টাকা। লেখাটা কি লিখতে হবে? এখানে লিখতে হবে চেক ড্র, লিখতে হবে চেক ড্রন, বাট ওয়ার, চেক ড্রন বাট নট ইনক্যাশড, লিখবো চেক ড্রন বা বাট নট প্রেজেন্টেড, এরকম লিখতে পারিস। নেক্সট কি বলেছে? সি বলেছে ব্যাংক ইন্টারেস্ট 800 টাকা। ঠিক আছে, ব্যাংক ইন্টারেস্ট 800 টাকা। তাহলে ব্যাংক ইন্টারেস্ট হলে কি হয় দেখি, আগে দেখে নি, রাফটা দেখে নি। ব্যাংক ইন্টারেস্ট হলে সবার প্রথম কাজ করে কি? ব্যাংকের লোক পাসবুক
পাসবুকে ব্যাংক ইন্টারেস্ট হলে ব্যাংক চার্জেস বাড়েনি, ব্যাংক চার্জেস হলে ব্যালেন্স কমে যায়, কিন্তু ব্যাংক ইন্টারেস্ট হলে ব্যালেন্স বেড়ে যায়, এরকম জায়গায় আছে। আর এখানে কি বলেছে, তারপর কি বলেছে, রেকর্ডেড টোয়াইস ইন দ্য ক্যাশবুক, ক্যাশবুকে দুবার দেখানো হয়েছে ব্যাংক ইন্টারেস্ট, দুবার, মানে একবার দেখালে এরকম জায়গায়, আরো একবার দেখালে এরকম জায়গায়। যেই ভালো করে দেখায়, দেখ ওকে এই লেভেলে রাখতে হবে। কি হয়েছে, এই লেভেলে রাখতে হবে, তা না করে ক্যাশবুক বেশি বেড়ে গেছে, ক্যাশবুক কমিয়ে দাও, কাজ খাতাম। মাইনাস করতে হবে। কত টাকা মাইনাস করবো দেখ, বলছে কত টাকা মাইনাস করতে, 800 টাকা, 800 টাকা মাইনাস কর। এই মাইনাসের ঘরে লিখবো, কি লিখতে হবে, কোশ্চেনে যে লাইনটা ছিল ওই লাইনটাই তুলে দিতে হবে, ওই লাইনটা তুলে দিতে হবে। তাহলে দেখি কি লাইন লেখা ছিল, ব্যাংক ইন্টারেস্ট 800 টাকা, রেকর্ডেড টোয়াইস ইন দ্য ক্যাশবুক। ব্যাংক ইন্টারেস্ট will be recorded, bank interest recorded twice in cash book। ঠিক আছে তো, নেক্সট কি বলেছে, চেক ডিপোজিটেড, ব্যাংকে চেক জমা করেছিস 3000 টাকা। তাহলে রাফটা খুব জরুরি, রাফটা খুব জরুরি। চেকটা ব্যাংকে জমা করে, চেক ব্যাংকে জমা করলে কি হয়, সবার প্রথম ক্যাশ বুক বেড়ে যায়, তাই তো, এটা জানি, চেক ব্যাংকে জমা করলে ক্যাশ বুক বেরিয়ে যায়। কিন্তু কি বলেছে তারপরে, তারপরে বলেছে বাট নট ক্রেডিটেড, চেক তো ব্যাংকে জমা করেছি কিন্তু ব্যাংকে এখনো ক্রেডিট করা হয়নি, তো ব্যাংকে কেন ক্রেডিট করা হয়নি, হয়তো ব্যাংকে চেকটা, মানে কি, আমি তো বলেছিলাম চেক ধর আজকে ডিপোজিট করলাম, চেক ধর আমি ব্যাংকে জমা করলাম আজকে, ড্রপ বক্সে গিয়ে ফেলে দিয়ে আসলাম, ব্যাংক তো সঙ্গে সঙ্গে তুলবে না, ওদের ধর একটু টাইম নেবে। মানে আমি যদি আজ চেক একটা ব্যাংকে ফেলি, ব্যাংক ওই চেকটা ক্লিয়ার করে 2-3 দিন সময় নেয়, তাহলে ব্যাংক ক্লিয়ার করেনি, আমি করে দিয়েছি, তাহলে ক্যাশ বুকের ব্যালেন্স বেড়ে গেছে, পাসবুকে এখনো ক্রেডিট হয়নি, মানে পাসবুকের ব্যালেন্স এখনো বাড়েনি। তাহলে কি করতে হবে, ক্যাশ বুকের ব্যালেন্স কমিয়ে দিতে হবে, মাইনাস করতে হবে। ঠিক আছে তো, মাইনাস করতে হবে। তাহলে কত, 3000 টাকা। হয়ে গেল। লিখবো চেক ডিপোজিটেড, এই চেক ডিপোজিটেড বাট নট ক্লিয়ার্ড বা বাট নট ক্রেডিটেড, একই ব্যাপার। খুব মানে বুঝতে হবে, দেখ বিআরএস এ যাই দিক এমন কিচ্ছু দিতে পারবে না, কোনো কঠিন পয়েন্ট ধরার জায়গাই নেই, শুধু লাইনটা যখনই দেবে বিআরএস এর অঙ্ক 2-3 বার করে লাইনটা পড়ে, 2-3 বার করে লাইনটা পড়ে, লাইনটা পড়ে তারপর ছবিটা আঁকবে, তারপর প্লাস মাইনাস বেরিয়ে যাবে, সমস্যা তো নেই কিছু। নেক্সট অ্যান্ড লাস্ট ওয়ান কি বলেছে, বলছে ডিভিডেন্ড 500 টাকা ক্রেডিটেড ইন ব্যাংক। তাহলে আমি যদি কোথাও টাকা ইনভেস্ট করি, যার কোনো কোম্পানির শেয়ার কিনি, তাহলে সেই কোম্পানি যখন লাভ হয়, লাভের ভাগ আমাকে দেবে, এটাকে বলা হয় ডিভিডেন্ড। তো ঠিক আছে, ও যখন ডিভিডেন্ড দেবে ডাইরেক্ট আমার ব্যাংকে ইম্প্যাক্ট পড়বে, আমার ক্যাশে কোনোদিন ইম্প্যাক্ট পড়বে না, আমার বাড়িতে এসে টাকা দিয়ে যাবে না। ডিভিডেন্ড দিলে আমার ব্যাংকের ব্যালেন্স বাড়বে, ব্যাংকের ব্যালেন্স বাড়বে। ঠিক আছে, তাহলে এই কাজটা সবার প্রথম করবে কে, ব্যাংক বুক করবে, আমি করবো কি করে, আমি জানিই না। তাহলে 500 টাকা, পাসবুকের ব্যালেন্স বেড়ে গেছে, আর ক্যাশ বুক তো এরকম জায়গায় আছে, তাহলে ক্যাশ বুকের ব্যালেন্স কি করতে হবে, 12 টাকা। কত টাকা, 500 টাকা। ঠিক আছে তো, তাহলে কি লেখা উচিত এখানটায়, লিখতে হবে ডিভিডেন্ড ক্রেডিটেড ইনটু ব্যাংক বাট নট এন্টার ইন দ্য ক্যাশ বুক। লেখা দেখেছিস, লেখা কোনো বানাতে হবে না, যেই লাইন লেখা আছে ওই লাইনটাই তুলে দিবি, কোনো সমস্যা নেই। ডিভিডেন্ড ক্রেডিটেড ইনটু ব্যাংক, ডিভিডেন্ড ক্রেডিটেড ইনটু ব্যাংক, বাট নট, কি লেখা ছিল বল, বাট নট, বাট নট এন্টার ইন ক্যাশ বুক।
ডেবিট দিকে যোগফল কত হচ্ছে দেখা যাক, 4,000 আর 40 আর 2 42,500 এটা, আর এখানে হচ্ছে 3,800। তো 42,500 থেকে 3,800 বাদ দিলে কত হচ্ছে দেখ, 38,700। হ্যাঁ 38,700। 38,700, 38,700 টোটাল লিখবো 42,500। কি শিখেছিলাম, এই যে লাস্টে যে ব্যালেন্স বেরোলো কোন দিক বেরোলো, সেম দিকে বেরিয়েছে নাকি উল্টো দিকে বেরিয়েছে? ব্যালেন্সটা উল্টো দিকে বেরিয়েছে। উল্টো দিকে যদি ব্যালেন্সটা বেরোয় তাকে কি বলা হয়, সেম টাইপ ব্যালেন্স। উল্টো দিকে ব্যালেন্স দ্যাট মিনস আমার যখন ব্যালেন্সটা স্টার্ট হয়েছিল কোন দিকে লিখেছিলাম, প্লাসে লিখেছিলাম। এখন যে ব্যালেন্স বেরোলো প্লাসে বেরিয়েছে মাইনাস বেরিয়েছে, মাইনাসে বেরিয়েছে। যদি ব্যালেন্সটা যদি অপোজিট সাইডে বেরোয় তখন তাকে বলা হয় সেম টাইপ ব্যালেন্স, দ্যাট মিনস ব্যাংক ব্যালেন্স। ব্যাংক ব্যালেন্স এজ পার পাসবুক হবে। হলো 38,700, ঠিক আছে। ঠিক আছে, অঙ্কটা বোঝা গেল, তাই না? 4 দাগের একেরটা হলো, এর সাথে অন দিয়েছিল, ট্রায়াল ব্যালেন্স দিয়েছিল আগের বছর পরীক্ষায়, ঠিক আছে, ট্রায়াল ব্যালেন্স। তো ট্রায়াল ব্যালেন্সটা কি দিয়েছে দেখতে পাচ্ছি আমরা, ট্রায়াল ব্যালেন্সটা কি দিয়েছে। তো ট্রায়াল ব্যালেন্সের অঙ্কটা করতে গেলে কি করতে হবে, এটা দেখে দেখে ওই ট্রায়াল ব্যালেন্স দাগটা কাটতে, সর্বপ্রথম দাগটা কেটে, দাগটা কাটার পর এখানে যা যা নাম আছে না, নামগুলো দেখে দেখে বসাতে হবে। তাহলে প্রথমে দাগটা কাট, প্রথমে দাগটা কাট। দাগটা কাটা হয়ে গেছে, এবার নামগুলো দেখে দেখে লিখতে হবে। এই রিটার্ন আউটওয়ার্ড থেকে শুরু করে এই ফার্নিচার অব্দি যতগুলো নাম ছিল সব করার নাম লিখতে হবে, সব করার নাম লিখতে হবে। স্যার কোথায় লিখতে হবে, কোন ঘরে লিখতে হবে সব বলে দিচ্ছি। প্রথম ঘরটার নাম হচ্ছে সিরিয়াল নাম্বার, তারপরের ঘরের নাম হচ্ছে নেমস অফ অ্যাকাউন্ট। এই নেমস অফ অ্যাকাউন্টের ঘরে সব করা লিখতে হবে। এখানে হচ্ছে রুপিস, এখানে হচ্ছে রুপিস, এটা হচ্ছে লেজার ফান্ড। নামগুলো বলছি একটা করে লেখ। রিটার্ন আউটওয়ার্ড, প্রথমে বলেছিল রিটার্ন আউটওয়ার্ড। এবার রিটার্ন আউটওয়ার্ড সঙ্গে সঙ্গে করে দিই বেটার হবে, কারণ আমরা তো জানি কোনটা ডেবিট বসে কোনটা ক্রেডিট বসে। রিটার্ন আউটওয়ার্ড মানে কি, পারচেস রিটার্ন। রিটার্ন আউটওয়ার্ড মানে কি, পারচেস রিটার্ন। পারচেস রিটার্ন মানে এটা কোন দিকে বসবে, পারচেস রিটার্ন ইনকামে বসবে, ইনকাম ক্রেডিটে বসা 16,000 টাকা। নেক্সট কি বলেছে, ওপেনিং স্টক। কি বলেছিলাম ওপেনিং স্টক, কারণ মাথায় রাখতে হবে ওপেনিং স্টকটা কি, এক্সপেন্সেস। ব্যাকেটে লেখ এক্সপেন্সেস, ওপেনিং স্টকটাকে এক্সপেন্সেস লেখ। তাহলে কি হবে, 34,200, ডেবিটে লিখবি 34,200। 3 নম্বর লিখবি স্যালারি। স্যালারি কত টাকা দিয়েছে, 12,000 টাকা, এটাও এক্সপেন্সেস, ডেবিটে লিখবি, ঠিক আছে। বাকি সব অঙ্ক করে নিয়েছিস, চলে যা ছুটি ধর, ঠিক আছে। তো 3 নম্বর হয়ে গেল স্যালারি 12,000 টাকা। 4 নম্বর লেখ, কি বলেছে, ক্রেডিটার্স। চার নম্বর ক্রেডিটার্স, ক্রেডিটার্স কি লাইবিলিটি, 28,000 টাকা, ঠিক আছে, ক্রেডিটে লেখ। তারপর বলছে ব্যাংক, 5 নম্বর বলেছে ব্যাংক। ব্যাংক হচ্ছে অ্যাসেট, 45,000 টাকা, ডেবিটে লেখ। ক্যারেজ ইনওয়ার্ড, ঠিক আছে। 6 নম্বর বলেছে ক্যারেজ ইনওয়ার্ড, এক্সপেন্সেস।
ক্যারেজ ইনওয়ার্ড কি বলেছে? এক্সপেন্সেস, ঠিক আছে, 6,000 টাকা, ডেবিটে লেখ। 7 নম্বর কি বলেছে? কমিশন রিসিভড, লেখ কমিশন রিসিভড। রেভিনিউ কোন দিকে লিখবো? কমিশন রিসিভড 3,000 টাকা, কেইটে। নেক্সট লিখবো ডিসকাউন্ট অ্যালাউড। নেক্সট লেখ ডিসকাউন্ট অ্যালাউড 8 নম্বর দিয়ে। 2,000 টাকা খরচা, ডেবিটে লিখবো। এইগুলো সমস্ত কিন্তু রিজন গুলো মাথায় রাখবে, তাহলে কখনো ভুল হবে না, ভুল একদমই হবে না। 9 নম্বর কি বলেছে? পারচেসেস। এটা কি বলবো বল? পারচেসেস এক্সপেন্সেস কত টাকা? 1,00,000 টাকা। কেন দেখ, ডেবিট ক্রেডিট তেমনি জানিস, শুধু এই নামগুলো জানলে কি ডেবিট ক্রেডিট বসিয়ে দিতে হয়, ঠিক আছে? এইগুলো মাথায় রাখবি। 10 নম্বর বলেছে বিলস পেবেল, লেখ। এটা কি? লাইবিলিটি। বিলস পেবেল লাইবিলিটি, কেইটে লিখবি 10,000 টাকা। নেক্সট 11 নম্বর ডেটার্স অ্যাসেটস কত টাকা? ডেবিটে বলবে 15,000 টাকা। 12 নম্বর ক্যারেজ আউটওয়ার্ড, এক্সপেন্সেস। ক্যারেজ আউটওয়ার্ড এক্সপেন্স কত? 5,000 টাকা খরচা, ডেবিটে বসবে। 13 নম্বর ক্যাপিটাল। আমরা যে ট্রায়াল ব্যালেন্স করি তার ক্যাপিটালের একটা পার্টি ছিল না, ক্যাপিটাল একটা আলাদা ঘরই ছিল, আর ক্যাপিটাল কেই হয় শিখিয়েছিলাম, ঠিক আছে তো? আমাকে যদি বলে ক্যাপিটাল, ক্যাপিটাল লাইব্রেরি না, কিন্তু ক্যাপিটাল লাইব্রেরি, লাইব্রেরিটি আলাদা, ক্যাপিটাল আলাদা, তাই না? লাইব্রেরি কোনটা? মানে আমাদের ব্যবসার কাজে বাইরের লোক যদি কিছু পায় তাকে বলে লাইব্রেরি, আর ক্যাপিটাল কোনটা? মালিক যদি কিছু পায় তাকে বলে ক্যাপিটাল, তাই তো? তো ক্যাপিটাল কত বলেছে? 45,200, কেইটে বলবে। 14 নম্বর কি বলেছে? মেশিনারি, মেশিনারি অ্যাসেটস কত টাকা দিয়েছে? 18,000 টাকা, ডেবিটে বসলো। রিটার্ন ইনওয়ার্ড 15 নম্বর লেখ, রিটার্ন ইনওয়ার্ড। সেল তো রেভিনিউ, তাই তো? সেল হচ্ছে রেভিনিউ, কিন্তু সেল রিটার্ন, সেল রিটার্নটা খরচা, এই খরচা হিসেবে চালাতে পারিস এক্সপেন্সেস বলে। কত টাকা বলছি রিটার্ন ইনওয়ার্ড বল? 3,000 টাকা খরচা, ডেবিটে বসবে। 16 নম্বর কি বলবো? ডিসকাউন্ট রিসিভড। রেভিনিউ কত টাকা দিয়ে ডিসকাউন্ট রিসিভড? 4,000 টাকা, কেইটে বসলো। 17 নম্বর জেনারেল এক্সপেন্স, লেখ। 17 নম্বর জেনারেল এক্সপেন্সেস, এটা খরচা, ঠিক আছে তো? কত টাকা? 6,000 টাকা, ডেবিটে বসবে। 18 নম্বর সেলস, তো রেভিনিউ, ঠিক আছে তো? 1,50,000 টাকা, কেইটে বসবে। আসছে আমি বলছি। 19 ফার্নিচার অ্যাসেট কোন দিকে বসবে? ডেবিটে বসবে 10,000 টাকা। এবার দেখা যাক, সবসময় ট্রায়াল ব্যালেন্স না, আমি কেইট দিকটা আগে মেলাবো। 28 আর 16 কত হয়? 44,000, 44 আর 3 47, আর 10 57, 57 আর 4 61, 1,50,000 আর 61 মানে 3,01,000, 1,50,000 60 মানে 2,01,000,
2,46,200 2,56,200 2,56,200 তাহলে ক্যালকুলেশন একটু যোগ বিয়োগ ভুল হয়েছে দেখে নিচ্ছি। 8 16 44 44 47 47 10 57 57 4 61। আচ্ছা 61 আর 1,50,000 মানে হচ্ছে 2,11,000 2,11,000 2,56,200 2,56,200 এইট দিকে যোগফল হচ্ছে 2,56,200। ডেবিট দিকে কোথায় এসছে? ডেবিট দিকটা একটু দেখে নি। 34,200 প্লাস 12,000 প্লাস 45,000 প্লাস 6,000 প্লাস 2,000 প্লাস 1,00,000 প্লাস 15,000 প্লাস 5,000 প্লাস 18,000 প্লাস 3,000 প্লাস 6,000 প্লাস 10,000 কত হচ্ছে? 2,56,200 মিলে আছে। দু সাইড ট্যালি হয়ে গেছে। হয়ে গেল। এবার কি বলেছিল? নেক্সট কোশ্চেন বলেছিল, বলছে ডিস্টিংগুইশ বিটুইন ক্যাশ বুক অ্যান্ড রিসিভ পেমেন্ট। ক্যাশ বুক এবং রিসিভ পেমেন্ট পার্থক্য লেখো। এর সঙ্গে অরে দিয়েছিল একটা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অঙ্ক দিয়েছিল, ঠিক আছে তো? কোশ্চেনটা পড়ি। ফ্রম দ্য গিভেন রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট অফ শিলিগুড়ি কালচারাল সোসাইটি হ্যান্ডরাইটিং অফ শেয়ারের অঙ্ক করতে গেলে যদি কোশ্চেনে বলে দেয় যে পেজ মানে হাফ হ্যান্ডরাইটিং এর বের করতে হবে, এই হাফ হ্যান্ডরাইটিং এর বুঝে দিতে হবে, এটা উল্টে যাচ্ছে। হ্যাঁ যেটা বলছিলাম, বলছে ফ্রম দ্য গিভেন রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্টস অফ শিলিগুড়ি কালচারাল সোসাইটি, ঠিক আছে? শিলিগুড়ি কালচারাল সোসাইটি অ্যান্ড আদার ইনফরমেশন বলছে প্রিপেয়ার ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট খুলতে বলেছে। তো দেখ কি বলেছে, প্রথমে টু ব্যালেন্স বিডি বলেছে। টু ব্যালেন্স বিডি মানে ক্যাশের ওপেনিং ব্যালেন্স, এটা তো আসে না কারণ ক্যাশ তো ব্যালেন্স শিটে বসে। ইন্টারেস্ট অন লোন ঠিক আছে, তাহলে ইনকাম হিসেবে তুই নিয়ে নিবি। এন্ট্রান্স ফিস 15,000 টাকা নিবি, ইন্টারেস্ট ফ্রম ব্যাংক নিবি, সেল অফ নিউজ পেপার নিবি, সবই নিবি, এগুলো বাদ নেই কিছু। এইগুলো যা যা আছে তুই নিবি, কিন্তু পারচেস অফ ফার্নিচার এটা আসে না কারণ এটা অ্যাসেটস। পারচেস অফ টেবিল ডেটাও আসবে না কারণ এটা অ্যাসেটস। আর এখানে ক্লোজিং ব্যালেন্স আসবে, যেগুলো কাটা দিয়ে দিলেও সেগুলো তো আসবেই না। এটা বুঝতে পেরেছিস কেন আসলো, ঠিক আছে তো? এবার কেটে দুধটা কেটে নে, তারপর অঙ্কটা স্টার্ট করে দিবি, ঠিক আছে তো?
ডান দিকে লিখবো ইনকাম, বাঁ দিকে লিখবো এক্সপেন্ডিচার, রুপিস রুপিস, এইদিকে ক্রেডিট, এইদিকে ডেবিট। জানিস উপরে কি লিখতে হয়, তবু আমি লিখছি না, সময় ডাইরেক্ট অঙ্কে ফোকাস করছি। ওপরে লিখতে হবে ইন দা বুকস অফ, ঠিক আছে তো। ওপরে লিখতে হবে ইন দা বুকস অফ, লিখে দিতে পারিস ইন দা বুকস অফ শিলিগুড়ি কালচারাল সোসাইটি, তাই তো। তারপর লিখতে হবে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, ওটাও লিখে দিবি। তার নিচে লিখতে হবে ফর দ্য ইয়ার এন্ডেড, ফর দ্য ইয়ার এন্ড কত, 31/3/22 হয়ে গেল। বোঝা গেল তো। এবার দেখ অঙ্কটা করছি, কোনো সমস্যা নেই, ইজি অঙ্ক, কিচ্ছু নেই। প্রথমে ইনকাম সাইড করতে বললি, তাই তো। লেখ বাই ইন্টারেস্ট অন লোন, তুই লিখবি বাই ইন্টারেস্ট অন লোন। মানে এমন হতে পারে ক্লাব ধর কাউকে লোন দিয়েছে, ক্লাব কাউকে লোন দিয়েছে, সেখান থেকে ইন্টারেস্ট পাচ্ছে, তাহলে এছাড়া কি করে হতে পারে, কি বললাম বুঝতে পারলি তো। রিসিভ সাইডে ইন্টারেস্ট অন লোন থাকার মানে কি, ক্লাব কাউকে লোন দিয়েছে, সেখান থেকে সুদ পাচ্ছে। তাহলে কত টাকা, 9,000 টাকা। নেক্সট কি বলেছে দেখ, এন্ট্রান্স ফিস। দেখ ওরা এন্ট্রান্স ফিস সম্পর্কে কিছু বলেছে, দেখ তুই অ্যাডজাস্টমেন্ট পড়, অ্যাডজাস্টমেন্ট পর এন্ট্রান্স ফিস যে 15,000 টাকা দিয়েছে, এই সম্পর্কে কিছু বলেছে না স্যার, এন্ট্রান্স ফিস সম্পর্কে কিছু বলে, অঙ্কে এন্ট্রান্স ফিস সম্পর্কে কিচ্ছু বলে, তার মানে পুরোপুরি এটাকে কি ধরবো, রেভিনিউ ধরে নেবে, রেভিনিউ ধরে নিচ্ছি। কি বললাম বুঝতে পারলি তো। লাইক বাই এন্ট্রান্স ফিস কত টাকা, 15,000 টাকা। তুই এটাকে ক্যাপিটালও ধরতে পারিস, কিন্তু আমার ইচ্ছা আমি এটাকে রেভিনিউ ধরবো, কোনো সমস্যা নেই এতে। লাইক বাই এন্ট্রান্স ফিস কত টাকা, 15,000 টাকা। নেক্সট কি বলেছিল, ইন্টারেস্ট ফ্রম ব্যাংক, তুই ব্যাংকে টাকা রেখেছিস, সেখান থেকে সুদ পাচ্ছিস, এটাও ইনকাম। লেখ বাই ইন্টারেস্ট ফ্রম ব্যাংক কত টাকা দিয়েছে, 5,000 টাকা। তো সেল অফ ওল্ড নিউজ পেপার, এটাও ইনকামে লেখ, লেখ বাই সেল অফ ওল্ড নিউজ। তবে একটা কথা মাথায় রাখবি, এখানে কি আছে, নিউজ পেপার বেচে টাকা পাচ্ছিস, কিন্তু যদি বলতো ফার্নিচার বেচে টাকা পাচ্ছিস, তাহলে আসতো না কিন্তু। কি বললাম বুঝতে পারলি, এখানে নিউজ পেপার বেচে টাকা বেশি আসবে, কিন্তু ফার্নিচার বেচলে আসে না। কি বললাম বুঝলি, ফার্নিচার বেচলে লাভ লোকসানটা আসে, ঠিক আছে, এটা মাথায় রাখবি। সেল অফ ওল্ড নিউজ পেপার কদিন, সেল অফ ওল্ড নিউজ পেপার 1,500 টাকা। নেক্সট কি বলে, সাবস্ক্রিপশন, লাইক বাই সাবস্ক্রিপশন, এটাই হয়তো তোদের ভুল হয়, এটা ভালো করে ক্লিয়ার করি। সাবস্ক্রিপশন কত দিয়েছে, কত টাকা পেয়েছিস তুই, ক্লাবের মেম্বারদের থেকে তুই 50,000 টাকা অলরেডি পেয়ে গেছিস। এইবার দেখ, আমি একটা কনসেপ্ট শিখিয়েছি, এবছরের হলে নেব, এবছর না হলে নেব না। তুই কোন বছরের অঙ্ক করছিস, স্যার আমি 22 মানে 31/22 অঙ্ক করছি, মানে 21/22 অঙ্ক করছি, 21/22 অঙ্ক করছি। এখানে বলেছে দেখ, সাবস্ক্রিপশন এরিয়ার, স্যার এরিয়ার মানে কি, বাকি, এরিয়ার মানে বাকি, কোন বছর বাকি দিয়েছে দেখ, একটু দেখতে পারবি 21/22 বাকি আছে 5,000, কত আছে, 21/22 বাকি আছে 5,000, তাহলে এই আইটেমটা নেব, এটা নেব, মানে যোগ করব, নাম্বার ওয়ান। নেক্সট বলছে অ্যাডভান্স, অ্যাডভান্স বলছে 22-23, মানে পরের বছর টাকা অ্যাডভান্স পেয়েছি, তাহলে এই বছরের টাকা পরের বছর নেবো না। তাহলে বুঝতে পারলি, 5,000 টাকা নেব, 6,000 টাকা নেব না, 5,000 টাকা নেব, 6,000 টাকা নেব না, 5,000 টাকা নেব মানে যোগ, 6,000 টাকা নেব না মানে বিয়োগ, তাহলে কত হচ্ছে, 49,000 টাকা হচ্ছে, দেখে নিস। হুম। এরিয়ার, এরিয়ার 21/22, আর হচ্ছে অ্যাডভান্স 22-23। এরকমই এন্ট্রি থাকবে, এরকমই এন্ট্রি আসবে, হচ্ছে কোনো কঠিন কিছু থাকবে না, হচ্ছে কঠিন আর কি বলেই দিল, এরকম এন্ট্রি পরীক্ষায় দেবে। ডোনেশন, ডোনেশন কত পেয়েছিলি, 30,000 টাকা। দেখ ভালো করে পড় কোশ্চেন, ডোনেশন ছিল 30,000 টাকা, তার মধ্যে কি বলেছে দেখ, ওরা বলেছে 50% ক্যাপিটালাইজড, তাহলে 30,000 টাকা তো আসবে না, আসবে কত, 15,000 টাকা, লাইক বাই ডোনেশন 15,000 টাকা। ঠিক আছে তো? এবার একটা করে এক্সপেন্ডিচার সাইড করে লিখবি,
লেখ টু পেপার ইঙ্ক কত টাকা 1900। টু রিপেয়ারিং এক্সপেন্সেস 20,000 টাকা। তারপর লিখবি ফার্নিচার আসবে না, টেবিল টেনিস আসবে, বললাম আগে। মিসেলেনিয়াস খরচা ছিল কত টাকা? দেখ মিসেলেনিয়াস খরচা কত ছিল 20,000 টাকা। লেখ টু মিসেলেনিয়াস এক্সপেন্সেস 20,000 টাকা। এটা ইনারে লিখবো, কোনো অ্যাডজাস্টমেন্ট ছিল? কি অ্যাডজাস্টমেন্ট ছিল দেখ মিসেলেনিয়াস খরচার উপর? বলেছিল কি আউটস্ট্যান্ডিং ছিল 1,000 টাকা, তাহলে যোগ করবো। কত হলো 21,000 টাকা, যোগ দিয়ে লেখ আউটস্ট্যান্ডিং। নেক্সট ইন্স্যুরেন্স প্রিমিয়াম, লেখ টু ইন্স্যুরেন্স প্রিমিয়াম কত ছিল 30,000 টাকা। অ্যাডজাস্টমেন্ট কি ছিল ইন্স্যুরেন্সের উপর? কি বলেছিল প্রিপেইড ছিল 1200 টাকা, তাহলে মাইনাস দিয়ে কর প্রিপেইড 1200। ৳28,800 শেষ অঙ্ক। ক্রেডিট দিক যোগ, ক্রেডিট দিক যোগ করে বল কত হচ্ছে। হুম ক্রেডিট দিকে যোগ করে 94,500, তাই তো? 15 9 24 আর 5 29, 29,000 44,000, 44 আর 1 45,000, 45 আর 9 54, 54 আর 40 94, 94,500, ঠিক আছে। এবার ডেবিট গুলো বাদ দিয়ে বল 22,800। 22,800, ঠিক আছে। যেটা বেরোলো তাকে বলে টু সারপ্লাস। ক্যালকুলেটর 94,500 মাইনাস 1900 মাইনাস 20,000 মাইনাস 21,000 মাইনাস 28,800 মাইনাস, ঠিক আছে। অঙ্কটা শেষ হয়ে গেল। ঠিক আছে তো, 3 এর দাগের কোশ্চেন কি বলেছে? ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অ্যাসার্টেন দ্য অ্যামাউন্ট অফ ক্রেডিট সেলস। বলছে ক্রেডিট সেল বের করতে হবে, সিঙ্গেল এন্ট্রি অঙ্ক দিয়েছে, ক্রেডিট সেল বের করতে। ক্রেডিট সেল বের করার জন্য কোন অ্যাকাউন্ট খুলতে হয়? ডেটার্স অ্যাকাউন্ট খুলতে হয় বলেছিলাম। তাহলে কিচ্ছু নেই, নর্মাল একদম অঙ্ক দিয়েছে, একদম ইজি অঙ্ক দিয়েছে। ওটা ছোট্ট করে একটা ডেটার্স অ্যাকাউন্ট খুলে দেবে, ইজিলি পেরিয়ে যাবে, নিজে নিজে কর। লেখ সানডি ডেটার্স অ্যাকাউন্ট। ডেটার্স অ্যাসেটস, তাই তো, বাড়বে ডেবিট দিকে, কমবে ক্রেডিট দিকে। প্রথমে কি ছিল দেখ, ওপেনিং ব্যালেন্স অফ ডেটার্স। দেখ বলেছিল ওপেনিং ব্যালেন্স অফ ডেটার্স আর ক্লোজিং ব্যালেন্স অফ ডেটার্স। তারপর বলেছে কালেকশন, বিল রিসিভেবল রিসিভ ফ্রম ডেটার্স, ব্যাড ডেট, ডিসকাউন্ট অ্যালাউড, রিটার্ন ইনওয়ার্ড, সান্ডি চার্জেস ডেবিটেড টু কাস্টমার, ব্যাড ডেট রিকভার, যদি ব্যাড ডেট রিকভার আসে না। তো দেখ প্রথমে বলছিল ডেটার্স এর ওপেনিং ব্যালেন্স। আমরা জানি ডেটার্স অ্যাসেটস, আর অ্যাসেটস এর ওপেনিং ব্যালেন্স সবসময় ডেবিটে বসে। লেট টু ব্যালেন্স বিডি। কত
কত টাকা ছিল ডেটার্সের ওপেনিং ব্যালেন্স? 12,100 টাকা। আর ক্লোজিং ব্যালেন্স কত বলেছিল? 20,000 টাকা। লাইক বাই ব্যালেন্স সিটি 20,000 টাকা। কালেকশন ফ্রম ডেটার্স, ডেটার্সের থেকে টাকা কালেক্ট হলে ডেটার্সের ব্যালেন্স কমে যায়। ঠিক আছে, ডেটার্স অ্যাকাউন্টের কেইটে লেখ বাই ক্যাশ অ্যাকাউন্ট 64,000। নেক্সট বলছে বিল রিসিভেবল রিসিভ ফ্রম ডেটার্স, ডেটার্সের থেকে বিল পাচ্ছি, মানে ডেটার্সের ব্যালেন্স কমছে। লেখ বাই বিল রিসিভেবল। কত টাকা? 5,000 টাকা। নেক্সট বলছে ব্যাড ডেট, ব্যাড ডেট হলে কি হয় জানিস তো? ব্যাড ডেটে কি হয়? ব্যাড ডেট হলে ডেটার্সের ব্যালেন্স কি হয়, বেড়ে যায় না কমে যায়? ব্যাড ডেট হলে, ব্যাড ডেট মানে কি? আমি যাদের যাদেরকে টাকা পেতাম, কেউ ধর টাকা মেরে চলে গেছে, তাহলে ব্যাড ডেট হলে ডেটার্সের ব্যালেন্স বেড়ে যায় না কমে যায়? কমে যায়। লাইক বাই ব্যাড ডেট। কত টাকা? 2,000 টাকা। নেক্সট ডিসকাউন্ট অ্যালাউ, লেখ ডেটার্সের কেইটে লেখ বাই ডিসকাউন্ট অ্যালাউ, কারণ ডিসকাউন্ট হলেও ব্যালেন্স কমে যায়। কত টাকা দিয়েছে বল? 1,000। নেক্সট রিটার্ন ইনওয়ার্ড, রিটার্ন ইনওয়ার্ড মানে সেল রিটার্ন, রিটার্ন ইনওয়ার্ড মানে সেল রিটার্ন। তো সেল রিটার্ন হলে ব্যালেন্স কি হয়? ডেটার্স ব্যালেন্স কমে যায়। লেখ বাই লেখ রিটার্ন ইনওয়ার্ড। কত টাকা দিয়েছে? 800 টাকা। নেক্সট সানডে চার্জেস ডেবিটেড টু কাস্টমার, কাস্টমার বা ডেবিটেড টু ডেটার্স, ডেটার্স আমার টাকা টাইম মতন দিচ্ছেন, তাই ওর উপর চার্জ করেছি। ঠিক আছে, তাহলে ব্যালেন্স বাড়বে। লাইক ডেবিটেড টু সানডে চার্জেস। শেষ অঙ্ক 500 টাকা। ব্যাড ডেট আবার আসে না, বারবার বলেছি। কেইটি যোগ করে বল কত হচ্ছে? 92,800। এই 92,800 থেকে 12,100 আর 500 মানে 12,600 বাদ দিলে কত হচ্ছে? 80,200। 80,200। এটাই হচ্ছে ক্রেডিট সেলস। নে দেখ করিয়ে দিলাম। এর সঙ্গে একটা থিওরি অর্থ দিয়েছিল, বলেছিল কি হোয়াট ডু মিন বাই সিঙ্গুলারিটি সিস্টেম এন্ড লিমিটেশন অফ দিস সিস্টেম, মানে সিঙ্গুলারিটি সিস্টেম কাকে বলে এবং এর অসুবিধা। এবার ফাইনাল অ্যাকাউন্টটা করবো, কিছু নেই অঙ্কটার মধ্যে। ঠিক আছে তো? গ্রুপ ই, গ্রুপ ইতে যে ফাইনাল অ্যাকাউন্ট দিয়েছে বলছে কি ফ্রম দ্য ফলোইং লেজার ব্যালেন্স অ্যাজ অন 31st March 2022 অফ মিস্টার পি চক্রবর্তী প্রিপেয়ার ট্রেডিং অ্যাকাউন্ট প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্যালেন্স শিট। তাহলে কি করতে হবে? ট্রেডিং পিএল ব্যালেন্স শিট করতে বলেছে। প্রথমে না আগে দাগটা কেন, ট্রেডিং পিএল ব্যালেন্স শিট। দাগ কাট, তারপর বলছি আমি। উপরে লেখাগুলোতে গিয়ে সময় নষ্ট করছি না একদম। ডেবিট ক্রেডিট, ঠিক আছে তো? কি লিখলাম? ডেবিট ক্রেডিট। ট্রেডিং করতে এতটা জায়গা লাগবে মনে করছি।
ব্যালেন্সে দাগ কাটছি। লিখলাম ব্যালেন্স শিট, লিখবো অ্যাজ অন, এখানে লিখবো লাইবিলিটিস রুপিস, অ্যাসেটস রুপিস। আচ্ছা, ব্যালেন্স শিটের অ্যাজ অন কবে দিয়েছিল ডেটটা একটু দেখে নিই। 31/3/22। লাইবিলিটিস প্রথমে লিখবো কি ক্যাপিটাল, তারপর লিখবো কি লোন, ঠিক আছে তো। তারপর লিখবো কি কারেন্ট লাইবিলিটিস। অ্যাসেট সাইডে সর্বপ্রথম লিখবো কি ফিক্সড অ্যাসেটস, ঠিক আছে। তারপর লিখবো কি ইনভেস্টমেন্টস, তারপর এখানে লিখবো কারেন্ট অ্যাসেটস। ঠিক আছে তো। এটাকে কি বলে ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এটা করে অ্যাডজাস্টমেন্ট মোটামুটি বোঝা গেল। বলছে কি দেখ, ফার্স্ট আছে বলছে মার্কেট প্রাইস অফ ক্লোজিং স্টক, ক্লোজিং স্টকের মার্কেট প্রাইস দিয়েছে কত 30,000 টাকা, আর কস্ট প্রাইস দিয়েছে 32,000 টাকা। নিয়ম মনে আছে? ছোটটা নিচে। ছোটটা নিতে হয়, কস্ট আর মার্কেট মানে ছোট কোনটা 30 আর 32, সময় ছোট হচ্ছে 30,000। লিখে দে ক্লোজিং স্টক, লেখ ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিটে লেখ বাই ক্লোজিং স্টক কত টাকা হচ্ছে। ছোট কোনটা 30 আর 32, ছোট 30,000, এখানে লিখবো বাই ক্লোজিং স্টক 30,000। এবার এটাই আমরা ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাসেটসে লিখবো ক্লোজিং স্টক 30,000, লেখ। নেক্সট অ্যাডজাস্টমেন্ট বলেছিল ফার্নিচার আর মেশিনের উপর 10% ডেপ্রিসিয়েশন। ফার্নিচার আর মেশিনের উপর 10% ডেপ্রিসিয়েশন, তাহলে খুঁজি ফার্নিচার কত ছিল। মেশিন পেয়েছি, ফার্নিচার পেয়েছি। তাহলে লেখ প্রথমে ফিক্সার লেখ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কত টাকা ছিল 40,000 টাকা, এর উপর 10% ডেপ্রিসিয়েশন মানে 4,000 টাকা বাদ দিয়ে কত হচ্ছে 36,000 টাকা। আর ফার্নিচার ছিল কত 12,000 টাকা, 10% ডেপ্রিসিয়েশন করে কত হচ্ছে 1,200 টাকা, বাদ দিয়ে হচ্ছে 10,800। তাহলে ডেপ্রিসিয়েশন কোথায় বলছে পিএল এর ডেবিটে, লেখ ডেপ্রিসিয়েশন, লেখ পিএল এর ডেবিটে, লেখ টু ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার কত বের করলাম 1,200। আর কি টু ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কত বের করলাম, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির উপর ডেপ্রিসিয়েশন 4,000 টাকা, 4,000। দুটো অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট। 3 নম্বর যে আউটস্ট্যান্ডিং স্যালারি, তাহলে খোঁজ স্যালারি কত দিয়েছে 5,000 টাকা, স্যালারি দিয়েছে 5,000 টাকা, তার সঙ্গে আউটস্ট্যান্ডিং 2,100 টাকা যোগ করবো। লেখ টু স্যালারি, পিএল এর ডেবিটে লিখলাম টু স্যালারি দিয়েছে 5,000 টাকা ইনারে, এসে যোগ করো আউটস্ট্যান্ডিং বলে 2,100, কত হচ্ছে
7,100 টাকা। তাহলে এর মধ্যে কত টাকা আউটস্ট্যান্ডিং আছে? স্যালারি, আউটস্ট্যান্ডিং স্যালারি 2,100। কোথায় বসে আউটস্ট্যান্ডিং স্যালারি? কারেন্ট লাইব্রেরি। কারেন্ট লাইব্রেরিতে আউটস্ট্যান্ডিং স্যালারি 2,100। নেক্সট বলেছে ইন্টারেস্ট অ্যাক্রুড বাট নট রিসিভ 800 টাকা। তাহলে অ্যাক্রুড ইন্টারেস্ট কোথায় বসে? কারেন্ট অ্যাসেট সেলে। অ্যাক্রুড ইন্টারেস্ট কারেন্ট অ্যাসেট সেলে। আটশো টাকা। এটা আমার ইনকামে লেখ, পিএল এর কেইটে লেখ। পিএল এর কেইটে লেখ অ্যাক্রুড ইন্টারেস্ট 800 টাকা। লাস্ট পয়েন্ট বলেছিল প্রভিশন ফর ডাউটফুল ডেট 5%। প্রভিশন ফর ডাউটফুল ডেট কার উপর হয়? ডেটার্সের উপর হয়। তো ডেটার্স ছিল কত? দেখ 50,000 টাকা। কারেন্ট অ্যাসেটসে লেখ ডেটার্স 50,000 টাকা। প্রভিশন কত বছর মাঝে? 5%। তার মানে কত? 2,500 টাকা। 50 থেকে 2,500 বাদ দিলে কত হয়? 47,500 টাকা। ঠিক আছে তো? এইবার ধর প্রভিশন ফর ডাউটফুল ডেট কোথায় বসে? পিএল এর ডেবিটে বসে লেখ। পিএল এর ডেবিটে লেখ টু প্রভিশন ফর ডিডি ডাউটফুল ডেট। কত টাকা বললাম? 2,500 টাকা না? দেখ সমস্ত পোস্টিং কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র ট্রায়াল ব্যালেন্সের মানে অ্যাডজাস্টমেন্ট গুলো কমপ্লিট। এবার ট্রায়াল ব্যালেন্স আইটেম গুলো বলবো, ঠিক আছে, একটা করে। প্রথমে কি বলেছিল দেখ, প্ল্যানটা মেনটেন হয়ে গেছিল। তারপর ড্রয়িংস ছিল 8,000 টাকা। ড্রয়িংস কি হয়? ক্যাপিটাল থেকে মাইনাস করতে হয় 8,000 টাকা। ড্রয়িংস তো ক্যাপিটাল থেকে মাইনাস করতে হবে, এই 8,000 টাকা বসিয়ে দিলাম। নেক্সট কি বলেছে? ফার্নিচার হয়ে গেছে। ওপেনিং স্টক 30,000 টাকা, ট্রেডিং এর ডেবিটে সবার উপরে টু ওপেনিং স্টক 30,000 টাকা। নেক্সট পারচেস 1,10,000, ট্রেডিং এর ডেবিটে একটু পারচেস 1,10,000। পারচেস 1,10,000। ও বলো পারচেস রিটার্ন আছে, মানে ট্রেডিং দেখ ট্রায়াল ব্যালেন্সে কেইট থেকে পারচেস রিটার্ন দিয়েছে। কত টাকা রিটার্ন? 3,000। 3,000 টাকা। ঠিক আছে, পারচেস ছিল 1,10,000, তার থেকে 3,000 টাকা পারচেস রিটার্ন বাদ দিবি, বাদ দিয়ে হচ্ছে 1,07,000। তারপর কি বলছে পারচেসের পর? সেলস রিটার্ন। সেলস রিটার্ন কি হয়? সেল থেকে মাইনাস করতে হয়। তাহলে ক্রেডিট দিকে লিখ বাই সেলস। সেলস কত দিয়েছিল দেখ? 1,35,000। এর থেকে রিটার্ন বাদ দে, কত টাকা সেলস রিটার্ন? 5,000। 1,35,000 থেকে 5 বাদ দিলে 1,30,000। ডেটার্স হয়ে গেছে। বিল রিসিভেবল কারেন্ট অ্যাসেটসে লেখ 12,000 টাকা। তারপর ওয়েজেস ট্রেডিং এর ডেবিটে লেখ 8,000 টাকা। জেনারেল এক্সপেন্সেস পিএল এর ডেবিটে লেখ 6,000 টাকা। জেনারেল এক্সপেন্সেস পিএল এর ডেবিটে লেখ 6,000 টাকা। রেন্ট পিএল এর ডেবিটে লেখ 6,000 টাকা। স্যালারি হয়ে গেছে ক্যাশ
অ্যাসেটের লেখ 8,000 টাকা, ব্যালেন্স শিট অ্যাসেটের লেখ, কারেন্ট অ্যাসেটসের লেখ 8,000 টাকা। সেল হয়ে গেছে এদিকে। ক্যাপিটাল ছিল 1,30,000, তাই তো? ক্যাপিটাল, এই যে ক্যাপিটাল লেখা ছিল 1,30,000, এখানে ক্যাপিটাল 1,30,000। পারচেজ হয়ে গেছে সানডি কেইটার্স, কারেন্ট লাইবিলিটি লেখ 30,000 টাকা। ঠিক আছে তো? সানডে ইনকাম পিএল এর কেইটা লেখ 2,000 টাকা। ঠিক আছে, শেষ, মেলাবো। ট্রেডিং এর কেইটা 1,30,000 আর 30 যোগ করে হচ্ছে 1,60,000। এটা ডেবিটের লেখ 1,60,000। তো 1,60,000 থেকে ডেবিট গুলো বাদ দেয় 30,000 আর 1,60,000, মানে 1,37,000, 1,37,000 আর 1,45,000, মানে 15,000 টাকা, তাই তো? 15,000 টাকা জিপি বেরোয়, 15,000 টাকা লেখ 2, গ্রস প্রফিট সিডি 15,000 টাকা। এটাই আবার ট্রেডিং এর কেইটে বসবে, সরি পিএল এর কেইটে বসবে বাই গ্রস প্রফিট বলে 15,000 টাকা। তাহলে 15,000 আর 2,000 17,000, 17,800 টাকা টোটাল, তাই তো? তাতে মাইনাস করে বল কত হচ্ছে। পাঁচ হাজার 40। 5,040, তাই তো? লেখ টু নেট প্রফিট, না মিলে আমি দেখছি পরে। এই নেট প্রফিট ক্যাপিটালের সাথে যোগ কর 5,040। হয়েছে? 1,30,000 থেকে 8 বাদ দিলে কত হয়? 1,22,000। 1,22,000 সঙ্গে 5,040 যোগ করলে হয় 1। 540 না 9,000 বলছি। মনে হচ্ছে ক্যালকুলেটারতে একটু মানে ভুল করে দিয়েছো। 17,800, তার থেকে মাইনাস করবো 1,200, মাইনাস করবো 4,000, মাইনাস করবো 7,100, মাইনাস করবো 2,500, মাইনাস করবো 6,000, মাইনাস করবো 6,000। 9,000 টাকা হচ্ছে, 9,000 টাকা লস বেরোচ্ছে তো, হ্যাঁ, লস বেরোচ্ছে। ভাই নির্দিষ্ট তো। 26,800 হচ্ছে টোটাল, দেখ ডেবিট সাইডে। তাহলে ব্যালেন্স বেরোলো 9,000 টাকা, লিখবো বাই নেট লস। ডেবিট একটু ভালো করে যোগ করি, 4,000 আর 1,200, 5,200, 5,200 যোগ 7,100 যোগ 2,500 যোগ 6,6 12,000। ঠিক আছে, নেট লস 9,000। এবার ক্যাপিটাল থেকে নেট লসটা কি করতে হয়? মাইনাস করতে হয়। নেট লস কত পেয়েছে? 9,000 টাকা। তাহলে 1,30,000 থেকে 17 বাদ দিলে কত হয়? 1,13,000। এই 1,13,000 আর 30,000 কত হচ্ছে? 1,43,000। আর 2,100, 1,45,100 হচ্ছে লাইবিলিটি সাইড। এবার দেখি অ্যাসেট সাইড, দেখি মিলেছে কিনা। 36,000 যোগ 10,800
যোগ 30,000 যোগ 800 47,500 তারপরে 12 আর 20,000 কত হচ্ছে 1,45,100 তাহলে ব্যালেন্স শিট ট্যালি হয়ে গেল দু সাইড ট্যালি হয়ে গেল ঠিক আছে তো প্রথমে একটু যোগ বিয়োগ ভুল হয়েছিল তারপর ঠিক হয়ে গেল ঠিক আছে তো দেখ তাহলে অ্যাকাউন্টেন্সি 14 থেকে 23 তাই তো 14 থেকে 23 সব কভার আপ করেছি শুধুমাত্র 20 আর 21 পরীক্ষা হয়নি দুটো পরীক্ষা ঠিক আছে